নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি। শুরু করছি সেরা 10 দেশ বিদেশ এবং বাংলার বাছাই করা খবরগুলি নিয়ে সেরা 10। আর শুরুতেই নজর রাখবো দেশের বাছাই করা খবরের দিকে। আটক সমাজকর্মী তিস্তা সেতলওয়ারে। শনিবার তার মুম্বাইয়ের বাড়িতে পৌঁছয় গুজরাট এটিএস। এরপরেই তাকে আটক করে সান্তাক্রুজ থানায় নিয়ে যাওয়া হয়। গুজরাট দাঙ্গায় সমাজকর্মী তিস্তা ভুল তথ্য দিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভিযোগের পরেই তার বাড়িতে গিয়ে পৌঁছয় গুজরাট এটিএস। গুজরাট দাঙ্গায় শুক্রবারই সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদীকে ক্লিন চিট দেয়। সেখানে উঠে আসে তিস্তা সেতলওয়ারের নাম। গুজরাট দাঙ্গা নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 19 বছর ধরে নীরব থেকে সবকিছু সহ্য করেছেন। 2022 সালে গুজরাট দাঙ্গায় তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছিল। যেহেতু বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল, তাই তিনি চুপ থেকেছেন। পাশাপাশি রাহুল গান্ধীর ইডির তলবে কংগ্রেসের প্রতিবাদ নিয়েও কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাট দাঙ্গা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, মোদীজি এসআইটির সামনে হাজিরা দেওয়ার সময় কোনো নাটক করেননি। মুখ্যমন্ত্রী থাকাকালীনও কোনো বিধায়ক এমপিদের তাঁর সমর্থনে ধর্নায় বসতে বলেননি। সেই সময় এসআইটি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন, তিনি নিজেই সাহায্যের হাত এগিয়ে দিয়েছিলেন। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, মহারাষ্ট্রে নতুন সরকার গঠনের তৎপরতা। একনাথ শিন্ডে তিনি গোপন বৈঠক করলেন দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে। জানা গিয়েছে, গুজরাটে গিয়ে দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে গোপন বৈঠক করেছেন একনাথ শিন্ডে। গতকাল গুয়াহাটি থেকে গুজরাটে যান শিন্ডে। বদোদরায় দুজনের মধ্যে বৈঠক হয়। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধि नीरज ठाकुर। नीरज, क्या जानकारी है इस बारे में? ये देखिए, जो सोर्सेज हैं बता रहे हैं, सूत्र बता रहे हैं कि किस तरह कल रात भर जो एक एक्टिविटीज चली है, काफी हेक्टिक रहा है। और ये बताया जा रहा है कि जो शिंदे हैं वो गुवाहाटी से रात को प्लेन से, स्पेशल प्लेन से उड़े और गुजरात में उनकी मीटिंग देवेंद्र फडणवीस के साथ हुई। और उसके बाद रात ही को दिल्ली आए, जहां पूरा तय हुआ कि कैसे क्या करना है, कैसे सरकार की फॉर्मेशन हो। ये तमाम चीजें तय हुई और उसके बाद वो उड़कर वापस गुवाहाटी गए। तो ये सोर्सेज ये बता रहे हैं कि कल रात को काफी हेक्टिक रहा और इस तरह से पूरी एक योजना के तहत जो है पूरा रात भर पूरी एक प्लानिंग हुई है कि महाराष्ट्र में अब अगला क्या कदम होगा, कैसे वहाँ सरकार फॉर्म की जाए और उसका क्या स्वरूप होगा। तो अगर सूत्रों की माने तो कल जो है वो कल अगले आने वाले दिन कल जो है एक काफी कुछ बड़े फैसले जो है बीजेपी और जो बागी शिवसेना के लोग हैं उनकी तरफ से लिए जा सकते हैं। नीरज जी, जो बैठक हुआ है वो कितना फलप्रसू हुआ है, इस बारे में कुछ पता चला है क्या? जी देखिए, सिर्फ ये सूत्रों से ये पता चल रहा है कि उनके दोनों के बीच में बैठक हुई है और फिर ये तय किया गया कि कैसे क्या करना है, किस तरह से आगे बढ़ा जा सकता है, कैसे सरकार बनाई जाती है, अगर सरकार बनाते हैं तो उसका क्या स्वरूप होगा। और उसी बात को लेकर फिर दिल्ली तक पहुंचे हैं। दिल्ली में भी जो बैठक हुई है उसके बाद सुबह सवेरे जो है वापसी जो है वो हुई है शिंदे की गुवाहाटी में। जी शुक्रिया नीरज जी। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি নীরজ ঠাকুর। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে শিন্ডের গোপন বৈঠক। মহারাষ্ট্রে সরকার গঠনের তৎপরতা একনাথ শিন্ডের এবং এই বিষয়ে তিনি বৈঠক করেছেন। গুয়াহাটি থেকে গুজরাট পৌঁছন তিনি। গুজরাটের বদোদরায় একটি বৈঠক হয়, পাশাপাশি দিল্লিতেও একটি বৈঠক হয় এবং পরবর্তী পদক্ষেপ কি হবে মূলত সেই বিষয়ে বৈঠক করা হয় এই বৈঠকে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, গুয়াহাটিতে থেকে গুজরাটের বদোদরায় পৌঁছয় একনাথ শিন্ডে এবং গুজরাটের বদোদরায় সেই গোপন বৈঠক হয়। বদোদরায় দুজনের মধ্যে বৈঠক হয় বলে জানা গিয়েছে। নতুন দল গড়ার পথে একনাথ শিন্ডে। দলের নামও ঠিক করে ফেলা হয়েছে। নতুন দলের প্রস্তাবিত নাম শিবসেনা বালা সাহেব। শনিবার জানালেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক দীপক কেসরকর। সূত্রের খবর, এদিকে 16 জন বিধায়কের স্বাক্ষরিত একটি চিঠি টুইট করেছে শিন্ডে শিবির। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে পাঠানো সেই চিঠিতে বলা হয়েছে, বিদ্রোহী বিধায়কদের বাড়ি থেকে সুরক্ষা প্রত্যাহার করার সিদ্ধান্ত হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। মহারাষ্ট্রে মহানাটক জারি।
মধ্যরাতে ভার্চুয়াল বৈঠকে বিদ্রোহী শিবিরকে বার্তা উদ্ধব ঠাকরের। বিদ্রোহীদের উদ্দেশ্যে বলেন, যারা আপন ছিল তারাই পিঠে ছুরি মেরেছে, শিবসেনার নিজের লোকেরাই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। শিন্ডেকে চ্যালেঞ্জ করে বলেন, পারলে শিবসেনার ভোটার ও ক্যাডারদের ছিনিয়ে দেখান। আরো বলেন, আমার ক্ষমতায় কোনো মোহ নেই, আপনারা যদি মনে করেন আমি দল চালাতে উপযুক্ত নই, আমাকে বলে দিন, এই মুহূর্তে দল থেকে সরে যাব। অন্যদিকে একনাথ শিন্ডেকে একহাত নিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। রাউতের তোপ, মহারাষ্ট্রের বাইরে তুমি ইগল। এখন সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে। শিব সৈনিকরা এখনো রাস্তায় নামেননি, তারা যদি রাস্তায় নামে তবে আগুন জ্বলবে বলেও আক্রমণ সঞ্জয়। তার আরও দাবি, শুক্রবার রাতে 10 জন বিদ্রোহী বিধায়ক যোগাযোগ করেছেন। মহারাষ্ট্রের রাজনীতিতে পরতে পরতে চমক। ভার্চুয়াল বৈঠক থেকে বিজেপিকে নিশানা করলেন উদ্ধব ঠাকরে। শিবসেনাকে শেষ করে দিতে চাইছে বিজেপি। হিন্দু ভোট ভাগ হতে দেবে না শিবসেনা, এতেই ক্ষুব্ধ বিজেপি। একসময় বিজেপির হাত ধরার কেউই ছিল না, সেই সময় বিজেপির সঙ্গে ছিল শিবসেনাই। বিজেপির হাত ধরেছিলেন বালা সাহেব ঠাকরে। আজ তারই ভুল ভুগতে হচ্ছে শিবসেনাকে। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের বিজেপির শিবিরে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। শিবসেনাকে শেষ করে দিতে হবে। বিজেপি এই একটা জিনিসই চায়, তোপ ঠাকরের। একনাথ শিন্ডেরা যখন গুয়াহাটিতে আছেন রাজকীয় আতিথেয়তার নিরাপদ আশ্রয়ে, তখন মহারাষ্ট্রে দলের কর্মীদের রোষের মুখে শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের অফিস বাড়ি। শিবসেনার স্থানীয় নেতারা বলছেন, উদ্ধব ঠাকরেকে যারা বিপদে ফেলার চেষ্টা করছেন তাদের সকলেরই একই পরিণতি হবে। পরিস্থিতি দেখে বিক্ষুব্ধদের নেতা একনাথ শিন্ডে অভিযোগ করেছেন, তাদের নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে রাজ্যের সরকার। কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে। বরং পরিস্থিতি দেখে নিরাপত্তা বাড়ানো হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিসের বাসভবনে। এদিকে গুয়াহাটি থেকে একনাথ শিন্ডে তাদের সমর্থনে পাল্টা রাস্তায় নামার জন্য আহ্বান করেছেন দলের কর্মীদের কাছে। ফলে মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটে প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা পরিস্থিতিও। গর্জে উঠল শিবসেনা। বিদ্রোহীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো শিব সৈনিকরা। শনিবার পুনের কাটরাজের বালাজি এলাকায় বিদ্রোহী বিধায়ক তানাজি সাওয়ান্তের অফিসে চলল হামলা। ভাঙচুর চালানো হয় তার অফিসে। একনাথ শিবিরে যোগ দিয়েছেন বিদ্রোহী বিধায়ক সাওয়ান্ত। বর্তমানে গুয়াহাটির হোটেলে রয়েছেন তিনি। শুধু সাওয়ান্ত নয়, এদিন বিভিন্ন জায়গায় বিক্ষোভে সরব হন শিব সৈনিকরা। পুরো জলের তলায় অসমের শিলচর, দেখা নেই কোনো স্থলভাগের। বিমান নামতে না পারায় মাঝ আকাশ থেকেই দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। শনিবার এমনই ছবি দেখা গেল শিলচরে। টানা বৃষ্টি ও বন্যায় জলমগ্ন পুরো এলাকা। জলের মধ্যেই ত্রাণ সাহায্য পেতে হুড়োহুড়ি। হাঁটু পর্যন্ত জলে দাঁড়িয়ে ত্রাণ নিলেন দুর্গতরা। গত কয়েকদিন ধরেই একটানা বৃষ্টিপাত চলছে অসমে। একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে সোমবার জলের তোড়ে বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে শিলচরে। প্রায় 80% জলের তলায়। রাস্তায় লাশ ভাসতেও দেখা গিয়েছে। জলবন্দী রয়েছেন সেখানকার মানুষ। বিদ্যুৎ নেই, খাবারের জলের জন্য হাহাকার। ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন সেখানকার মানুষ। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে উদ্ধার কাজ শুরু হলেও তা মূল রাস্তার উপরে। প্রত্যন্ত এলাকায় পৌঁছানো যাচ্ছে না সাহায্য। হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে ত্রাণ সামগ্রী। রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে বহুজন সমাজ পার্টি। শনিবার উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিএসপি নেত্রী মায়াবতী জানান, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে বহুজন সমাজবাদী পার্টি। এনডিএ বা বিজেপিকে সমর্থনের জন্য এই সিদ্ধান্ত নেয়নি দল, বরং আদিবাসী আন্দোলনকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে যশবন্ত সিনহাকে বিরোধী শিবির রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করলেও তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে ক্ষোভ উগরে দেন মায়াবতী। দেশে কিছুটা কমল দৈনিক সংক্রমণ। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 15,940 জন। গত 24 ঘন্টায় প্রাণ গিয়েছে 20 জনের। এদিকে মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ 4,000-এর বেশি। সেখানে সংক্রমণে প্রাণ গেল 3 জনের। কেরলে দৈনিক সংক্রমণ প্রায় 4,000 ছুঁই। অন্যদিকে শেষ 24 ঘন্টায় 12,425 জন রোগী সেরে উঠেছেন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে করোনা সংক্রমণের হার 0.20%। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ জানিয়েছে, বিগত 24 ঘন্টায় 3,63,000 করোনা পরীক্ষা করা হয়েছে। বিগত 24 ঘন্টায় গোটা দেশে 15,73,000 করোনা টিকা দেওয়া হয়েছে। তবে সংক্রমণ কমলেও করোনা আশঙ্কা অব্যাহত। সবাই বিরতি রয়েছে, আরো খবর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো বাংলার বাছাই করা খবরের দিকে।
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে ফের বিচারককে চিঠি সুদীপ্ত সেনের। একটি ভিডিওতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগের সরব সারদা কর্তা। তাই অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে তৃণমূলের প্রতিবাদ। আগামী 27 তারিখ 3টে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের। সিজিও কমপ্লেক্সের সামনে একটি সভা করা হবে। উপস্থিত থাকবেন সায়নী ঘোষ, বাবুল সুপ্রিয় ও কুণাল ঘোষ। আর একটি সভা হবে হলদিয়ার দুর্গা চক মোড়ে। উপস্থিত থাকবেন মানস রঞ্জন ভূঁইয়া, রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃতীয় সভা হবে কাঁথিতে। উপস্থিত থাকবেন অখিল গিরি। অন্যদিকে মঙ্গলবারই শুভেন্দু অধিকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন তৃণমূলের 4 সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্বে থাকবেন ব্রাত্য বসু। দুদিনের পশ্চিম বর্ধমান সফরে 28শে জুন আসানসোল যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোল স্টেডিয়ামে 28শে জুন বক্তৃতা দেওয়ার কথা তাঁর। সভার আগে শনিবার সভাস্থল পরিদর্শন করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। পরিদর্শনের আগে জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গেও আলোচনা করেন মন্ত্রী। মুখ্যমন্ত্রীর বার্তা কিভাবে সাধারণ মানুষ শুনবেন, মুখ্যমন্ত্রী কখন সভাস্থলে পৌঁছবেন, মাঠের কোন দিক দিয়ে প্রবেশ করবেন, এসব নিয়ে এদিন পুলিশ এবং তৃণমূল জেলা নেতৃত্বের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। হাসপাতালের 7 তলার কার্নিস থেকে ঝাঁপ রোগীর, হুলুস্থুলু পার্ক সার্কাসে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রোগী। মল্লিক বাজারের বেসরকারি হাসপাতালের ঘটনা। শনিবার সকালে হাসপাতালের 7 তলায় জানালা দিয়ে কার্নিসে উঠে পড়েন এক রোগী। স্নায়ুরোগে আক্রান্ত রোগী আত্মহত্যার হুমকি দিতে থাকেন। 2.5 ঘন্টারও বেশি সময় ধরে কার্নিসে বসে থাকেন রোগী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আনা হয় হাইড্রোলিক ল্যাডার। এরই মধ্যে কার্নিশে ধরে ঝুলতে থাকেন রোগী। হঠাৎই হাত ফসকে পড়ে যান। হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। সুষ্ঠুভাবে পাহাড়ের জিটিএ নির্বাচন এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের লক্ষ্যে বন্ধ করে দেওয়া হলো ভারত নেপাল সীমান্ত। রবিবার নির্বাচনে অশান্তি এড়াতেই এই সিদ্ধান্ত। স্থানীয় সূত্রের খবর, শিলিগুড়ি মহকুমা পরিষদের 9টি আসনের মধ্যে 6টি দার্জিলিং পুলিশের আওতায় এবং 3টি আসন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আওতায় পড়ে। প্রতিটি বুথে একজন করে সশস্ত্র পুলিশ কর্মী ও একজন করে লাঠিধারী পুলিশ কর্মী থাকবেন। পাহাড়ে জিটিএ নির্বাচনের মোট আসন সংখ্যা 45। মোট 7,326,000 জন ভোটারের জন্য রয়েছে 922টি পোলিং বুথ। রবিবারই ভোট, তার আগে চলছে নাকা চেকিং। বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে পুলিশ। সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য থাকবে কুইক রেসপন্স টিম এবং রিজার্ভ ফোর্স। থাকবে 8টি মোবাইল ভ্যান। স্পর্শকাতর ও অধিস্পর্শকাতর বুথ চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তা রাখা হবে। আবারও ভেন্টিলেশনে চিত্র পরিচালক তরুণ মজুমদার। শারীরিক পরিস্থিতির অবনতির কারণে প্রবীণ চিত্র পরিচালককে ফের ভেন্টিলেশনে দেওয়া হয়। শনিবার সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত ভেন্টিলেশন ছাড়াই ছিলেন তিনি। হৃদযন্ত্র ও কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, তার বুকেও জল জমেছে। এখনও সংকটজনক রয়েছেন প্রবীণ চিত্র পরিচালক। ধাক্কা বীরভূম বিজেপিতে। একদিকে দলের প্রতি নিজের অভিমান ব্যক্ত করে বিজেপির আমন্ত্রিত সদস্য ফণী রঞ্জন রায় ফেসবুকে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেছেন। অন্যদিকে নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরা বিজেপি ঘুরে ফের যোগ দিলেন শাসক দলে। শনিবার লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ তার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। 21 বিধানসভা নির্বাচনের আগে গদাধর তৃণমূল ছেড়ে দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এরই পাশাপাশি দলের সঙ্গে সম্পর্ক ছেদ করলেন বিজেপির আমন্ত্রিত সদস্য ফণী রঞ্জন রায়। তার বক্তব্য, গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে বুক চিতিয়ে লড়াই করার পরেও তার বাড়িতে হামলা হয়। তারপরেও বিজেপির তরফে তার প্রতি সঠিক মূল্যায়ন করা হয়নি। নকল কয়েনের টোপ দিয়ে বরানগরের ব্যবসায়ীর কাছ থেকে টাকা হাতাতে গিয়ে হাতে নাতে গ্রেফতার দুষ্কৃতী। স্থানীয় সূত্রে খবর, ফোন মারফত দুষ্প্রাপ্য কয়েনের সন্ধান পেয়ে বীরভূমে গিয়েছিলেন দক্ষিণেশ্বরের এক ব্যবসায়ী। সাঁইথিয়ার পৌঁছে তিনি বুঝতে পারেন প্রতারকদের ফাঁদে পড়েছেন। ঘটনাচক্রে নকল কয়েনের বদলে টাকা লেনদেনের সময় ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। অভিযুক্ত শেখ ফুলুকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। তার থেকে লক্ষাধিক টাকা ও 300টি নকল সোনার কয়েন উদ্ধার হয় ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া টাকাও। টাকা দেওয়ার নাম করে সোনারপুর থেকে অপহরণ করে অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয়া হয় এক যুবককে। অন্ধ্র থেকে গ্রেফতার অপহরণকারী। স্থানীয় সূত্রে খবর, সোনারপুরের রুষা রানী বেসরকারি সংস্থায় চাকরি জব প্লেসমেন্টের কাজ করেন। বেশ কিছু জনের থেকে চাকরি দেওয়ার কমিশন বাবদ টাকা পেতেন তিনি। পাওনার টাকা নেওয়ার জন্য গত 9 জুন একটি হোটেলে যান উষা রানীর ভাই পুক্কালি আমিন। অভিযোগ, সেই সময় পুক্কালিকে বেধড়ক মারধর করে মাদক খাইয়ে অন্ধ্রপ্রদেশে নিয়ে যায় অপহরণকারীরা। সেখান থেকেই পুক্কালির মুক্তিপণ বাবদ 70 লক্ষ টাকা চেয়ে পাঠায় অপহরণকারী।
অভিযোগ পেয়ে অন্ধ্রপ্রদেশ পৌঁছয় সোনারপুর থানার পুলিশ। সেখানে গিয়ে মুক্তিপণ দেওয়ার নাম করে হোটেল থেকে অপহরণকারীদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের সোনারপুর এনে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক সপ্তাহের মধ্যে দুবার বোমা উদ্ধার আউশ গ্রামের মাঠ থেকে। বারবার চাষের মাঠ থেকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে চাষিরা। শনিবার 3টি সকেট বোমা উদ্ধার হয় চাষের মাঠ থেকে। বোমা উদ্ধার নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আউশ গ্রাম থেকে উদ্ধার হতে থাকে বোমা। উদ্ধার হওয়া বোমাগুলি সবই অতি সক্রিয়। দিন কয়েক আগে ট্রাক্টরের ফালায় উঠে এসেছিল তাজা বোমা। এলাকায় বারবার বোমা উদ্ধারে আতঙ্কে চাষিরা। প্রশাসনের কাছে তাঁদের আবেদন, এলাকা জুড়ে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হোক বোমা। নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। বাড়তি সংক্রমণ নিয়ে চিন্তিত উত্তর 24 পরগনার জেলা প্রশাসন। সংক্রমণ বাড়তেই প্রাথমিক পর্যায়ের বৈঠকে বসেছিলেন প্রশাসনের আধিকারিকরা। ইতিমধ্যে জেলায় অক্সিজেন মজুত রাখার তৎপরতা শুরু হয়েছে। কারা বুস্টার ডোজ নেননি তাঁদের খোঁজ চালাচ্ছে জেলা প্রশাসন। খোলা জায়গায় মাস্ক ব্যবহারের ব্যাপারে কঠোর হচ্ছে প্রশাসন। হাসপাতালে কোভিড রোগীদের জন্য বেড বরাদ্দ রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবাও। মহামারীর পুরনো স্মৃতি যাতে ফিরে না আসে তা রুখতে তৎপর প্রশাসন। সময় বিরতি, রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো বিদেশের বাছাই করা খবরের দিকে। উদ্বোধন হয়ে গেল পদ্মা সেতুর আরও কাছে ঢাকা কলকাতা। এই সেতু উদ্বোধনে উপকৃত হবেন বাংলাদেশের 21টি জেলার মানুষ। ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে। 6 কিলোমিটার বেশি লম্বা এই দোতলা সেতু। একতলায় চলবে বাস ও যানবাহন, অন্য তলায় চলবে ট্রেন। এই সেতুর টোল আদায় করা হবে ডিজিটাল পদ্ধতিতে। রবিবার সকাল থেকেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই সেতু। শতবাধা পেরিয়ে তৈরি স্বপ্নের পদ্মা সেতু। বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন আমেরিকা, চীন। চীনের রাষ্ট্রদূত লি জিমিং এক ভিডিও বার্তায় বলেছেন, পদ্মা সেতু সাহসের প্রতীক, সংকল্পের প্রতীক, সমৃদ্ধির প্রতীক। ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিবৃতি দিয়ে জানায়, পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন ও গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করবে। জ্বলে পুড়ে মোড়ে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। আমরা মাথা নোয়াইনি, নোয়াবো না। পদ্মা সেতুর উদ্বোধনে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার লাইন শোনা গেল হাসিনার কণ্ঠে। গলা ভার, চোখে জল নিয়ে তিনি আরও বলেন, এত বড় প্রকল্প থেকে সরে যায় বিশ্বব্যাংক। তখন বাংলাদেশ নিজেই সেতু গড়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও সবাই মনে করেছিলেন তা অসম্ভব। বাংলাদেশের মানুষ আজ গর্বিত। আমরা আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছি। গতির চ্যালেঞ্জ মোকাবিলা করে সেতু তৈরি হয়েছে। বিশ্বের কাছে এই সেতু দৃষ্টান্ত হয়ে থাকবে। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, বহু বাধা পেরিয়ে এই সেতু তৈরি হয়েছে। ফের শিরোনামে পাকিস্তানে ধৃত 2008 সালে মুম্বাই হামলার মূল চক্রী সাজিদ মীর। সূত্রের খবর, জেহাদিদের অর্থ জোগানোর একটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছে লস্কর-ই তৈয়বার ওই কুখ্যাত জঙ্গি। তাকে 15 বছরের জেলের সাজা দিয়েছে আদালত। যদিও বিশেষজ্ঞদের কাছে এটি শুধুই প্রহসন। পাকিস্তানের কোষাগার কার্যত তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের সবুজ সংকেত পেতে সাজিদ মীরকে গ্রেফতার করা হয়েছে। যদিও সেই নিয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান। প্রসঙ্গত, পাকিস্তানের কোষাগার কার্যত তলানিতে ঠেকেছে। পুরনো পাকিস্তানকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও তা করতে কার্যত হিমশিম খাচ্ছে নয়া পাক প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের সবুজ সংকেত চায় পাকিস্তান। তাই মীরের গ্রেফতারি নিছকই প্রহসন বলে মত বিশেষজ্ঞ মহলের একাংশের। আমেরিকায় হিংসার আবহেই নরওয়ের নাইট ক্লাবে চলল বন্দুকবাজের হামলা। মৃত্যু হয়েছে 2 জনের, আহত 14 জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও হামলাকারীর খোঁজে এলাকা জুড়ে তল্লাশি চলছে বলে খবর। গুলির আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। তবে কেন এই হামলা, তার কারণ এখনো অজানা। ঘটনার নেপথ্যে জঙ্গি যোগকে উড়িয়ে দিচ্ছে না পুলিশ। প্রসঙ্গত, বন্দুকবাজদের হানা ঠেকাতে তৎপরতা দেখা গেছে মার্কিন মুলুকে। আনা হয় কঠোর অস্ত্র আইন। আমেরিকার সেনেটে পাশ হয় নয়া বিল। গত কয়েক সপ্তাহে বারবার বন্দুকবাজদের হানায় আক্রান্ত হয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগেই জানিয়েছিলেন, বন্দুক কেনার আইনে কড়াকড়ি করা হবে। অবশেষে সেদিকেই এগোচ্ছে প্রশাসন। শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট গর্ভপাত নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে।
সে নিয়ে এবার কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের মতে এই রায় আমেরিকাবাসীর সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। এই রায়ে বিশেষ করে নারীদের অধিকারে হস্তক্ষেপ করেছে, যা কখনো কাম্য নয়। তিনি বলেন, চরম এবং ভয়ঙ্কর পথ বেছে নিয়েছে সুপ্রিম কোর্ট। গর্ভপাতের ব্যাপারে আমেরিকায় এক প্রকার সাংবিধানিক অধিকার ছিল গত 50 বছর ধরে, কিন্তু শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট জানিয়েছে গর্ভপাতের অধিকার সংবিধান দেবে না। তা যদি দেওয়া হয়ে থাকে তবে তা ঠিক করবে স্থানীয় প্রদেশের প্রশাসন। সুপ্রিম কোর্টের এই রায়ের একটি খসড়া প্রস্তাব প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। জানা গেছে 26টি প্রদেশ এই রায় মেনে গর্ভপাত নিষিদ্ধ করতে পারে। এই রায়ের সমালোচনা করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেরা 10 এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।